দেখো, আজকে ভারতের জিকে 1 মানে পার্ট 1 ক্লাসের গুরুত্বপূর্ণ আলোচনাতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে ক্লাসে দেখবে আমরা ভারতের গুরুত্বপূর্ণ যে সমস্ত বেশ কিছু তথ্য আছে সেগুলো নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? যাই হোক, প্রথম প্রশ্ন তোমরা দেখো, ভারতের জাতীয় পশু কোনটি? সঠিক উত্তর দাও। বাঘ। এখানে দেখো একটা বাঘের ছবি আছে, সেজন্য আমরা বলে দিলাম উত্তর কি বাঘ। তোমরা কি জানতে এই ব্যাপারটা? অবশ্যই জানতে, তাই না? চলো তথ্যগুলো একটু নিয়ে নাও। এখানে দেখো, এই তথ্যগুলো কিন্তু তোমাকে জানতে হবে। শুধুমাত্র জাস্ট একটা প্রশ্ন আর সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু জানলে শুধুমাত্র হবে না, এইগুলোর সম্বন্ধে স্পেশাল নোটের যে তথ্যগুলো থাকবে সেই তথ্যগুলো কিন্তু ভালোভাবে দেখতে হবে, ঠিক আছে? তবেই কিন্তু তোমাদের ওই বিষয়টি সম্পর্কে সামগ্রিক জ্ঞান অর্জন হবে। দেখো, ভারতের জাতীয় পশু হলো রয়্যাল বেঙ্গল টাইগার। 1973 সালের এপ্রিল মাসে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলে, হ্যাঁ সেই সময় আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী কে ছিলেন বলতো? ইন্দিরা গান্ধী, ঠিক আছে? তার আমলে বিখ্যাত প্রজেক্ট টাইগার বা বাঘ সংরক্ষণ প্রকল্প চালুর মাধ্যমে বাঘকে জাতীয় পশু মর্যাদা দেওয়া হয়, ঠিক আছে? বাঘের রাজকীয় চালচলন, অপরিসীম শক্তি, ক্ষিপ্রতা, প্রখর বুদ্ধিমত্তার কারণে একে এই সম্মান দেওয়া হয়েছে। এর আগে 1972 সাল পর্যন্ত ভারতের জাতীয় পশু ছিল কিন্তু সিংহ, যেটা এশিয়াটিক লায়ন, ঠিক আছে? এই তথ্যটা মনে রাখবে যে বাঘের আগে বাঘকে তো করা হলো কত সালে? 1973 সালে। তাহলে 1973 সালে আগে পর্যন্ত আমাদের ভারতবর্ষের জাতীয় পশু ছিল এশিয়াটিক লায়ন, ঠিক আছে? ভারতের বন্যপ্রাণী ভারসাম্য রক্ষা এবং ক্যাট ফ্যামিলির এই অনন্য প্রাণীটিকে বিলুপ্তির হাত থেকে বাঁচাতে এই গুরুত্বপূর্ণ ঘোষণাটি করা হয়েছে, ঠিক আছে? এই প্রসঙ্গে তোমরা কয়েকটি তথ্য মনে রাখো। সেই তথ্যগুলো হলো, দেখো, আমাদের সুন্দরবনে ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প চালু হয়েছে 1973 সালে। কত বললাম? 1973 সালে। এই সুন্দরবনকে জাতীয় উদ্যানের মর্যাদা দেওয়া হয়েছে 1984 সালে। কত সালে বললাম? 1984 সালে। এর ঠিক 11 বছর পর হলো। এইবার আমাদের এই সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করা হয়েছে, মানে ইউনেস্কো কর্তৃক 1987 সালে, ঠিক আছে? এই সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ করা হয়েছে 1989 সালে। বুঝতে পেরেছ? এই সুন্দরবনকে আবার রাম সাইটে অন্তর্ভুক্ত করা হয়েছে 1919 সালে, ঠিক আছে? এই তথ্যগুলোও কিন্তু বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে থাকে। সো এই তথ্যগুলোকেও কিন্তু মনে রাখতে হয়। বুঝতে পেরেছ? তাহলে আমি কি বললাম? সুন্দরবনকে টাইগার রিজার্ভ করা হয়েছে 1973 সালে, আর তখন থেকেই বাঘকে আমাদের জাতীয় পশু হিসাবে মর্যাদা দেওয়া হয়েছে। এর ঠিক 11 বছর পর 1984 সালে একে জাতীয় উদ্যানের মর্যাদা দেওয়া হয়েছে, অর্থাৎ ন্যাশনাল পার্ক অফ ইন্ডিয়া। বুঝতে পেরেছ? 1987 সালে ইউনেস্কো কর্তৃক একে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত করা হয়েছে। 1987 সালে 1989 সালে কী করা হয়েছে? একে বায়োস্ফিয়ার রিজার্ভ করা হয়েছে। আর 1919 সালে একে রামসার সাইটে অন্তর্ভুক্ত করা হয়েছে, ঠিক আছে? এটা একটু মনে রাখতে হবে। এটা হচ্ছে পৃথিবীর, মানে আমাদের সুন্দরবন হলো পৃথিবীর সবথেকে বড় ম্যানগ্রোভ অরণ্য। এটা তোমরা জানো তো? যদি আমাদের টোটাল এই ম্যানগ্রোভ অরণ্যের আয়তন আমরা যদি 100 ধরি, যদি আমরা টোটাল ম্যানগ্রোভ অরণ্য যদি 100 ধরি, তাহলে জানো তো এই 60% হচ্ছে বাংলাদেশের আন্ডারে, আর এই দিকে যে 40% সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার, ঠিক আছে? এই 40% আমাদের ইন্ডিয়ার, আর এদিকে যে 60% এটি হচ্ছে আমাদের বাংলাদেশের, ঠিক আছে? চলো আমরা পরবর্তী দিনে আরও এর সম্বন্ধে অনেক তথ্য জানবো। এইবার দেখো, ভারতের জাতীয় ঐতিহ্যশালী পশু কোনটি? হাতি, তাই না? হাতি আমাদের হচ্ছে জাতীয় ঐতিহ্যশালী পশু, ঠিক আছে? চলো স্পেশাল তথ্যে দেখে নাও, এগুলো কিন্তু মন দিয়ে দেখবে। 2010 সালের 22 অক্টোবর ভারত সরকার এশীয় হাতিকে, এশিয়ান এলিফ্যান্ট একে ভারতের জাতীয় ঐতিহ্যশালী পশু হিসাবে ঘোষণা করেছেন। কিন্তু কত সালে বললাম? 2010 সালের 22 অক্টোবর। তাহলে এই সালটাও একটু আমাদেরকে মনে রাখতে হবে, তবে তো আমরা বিষয়টা জানতে পারবো যে কোনখান থেকে কি হলো, কবে কি হলো, তাই না? এই ব্যাপারগুলো। পরিবেশ ও বন মন্ত্রকের অধীনস্থ, ফ্যানটা অফ করতো, সাউন্ডটা ধরে নেবে। পরিবেশ ও বন মন্ত্রকের অধীনস্থ এলিফ্যান্ট টাস্ক ফোর্সের সুপারিশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বোঝা গেল কাদের সুপারিশে পদক্ষেপ নেওয়া হয়েছে? ভারতের বনাঞ্চল রক্ষা, হাতির বাসস্থান তথা করিডোরগুলোকে সংরক্ষণ এবং হাতি মানুষের দ্বন্দ্ব। আচ্ছা, হাতি মানুষের দ্বন্দ্ব মানে জানো? হাতি মানুষের দ্বন্দ্ব মানে হচ্ছে অনেক সময় কি হয়,
এই হাতিগুলো মানুষের এলাকাতে চলে আসে, এবং এখানে এসে হাতি কি করে, তার তাণ্ডব করে, বাড়িঘর ভেঙে দেয়, অনেক সময় তোমার ওই যানবাহনে প্রবলেম হয়, মানে যেহেতু রাস্তাতে চলে আসে। তো এই যে হাতি মানুষের দ্বন্দ্ব, এইটা কমানোর লক্ষ্যে সচেতনতা তৈরি করতে এই মর্যাদা দেওয়া হয়। ভারতীয় সংস্কৃতি, রাজকীয় ইতিহাস এবং ধর্মীয় আচার অনুষ্ঠানে, যেমন গণেশের রূপ বা রাজাদের শোভাযাত্রা, ঠিক আছে, এখানে হাতির গুরুত্ব অপরিসীম রয়েছে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো, এখানে দেখো সুন্দর একটা ছবি আছে না, আমরা প্রত্যেকে পছন্দ করি এটাকে, তাই না? এটা কি বলো তো? ডলফিন। কি এটা? হ্যাঁ, ডলফিন। ঠিক আছে, এই জানো তো, এই ডলফিনকে আমরা ভারতের জাতীয় জলজ প্রাণী বলেছি। ঠিক আছে, তাহলে প্রশ্ন হচ্ছে যে ভারতের জাতীয় জলজ প্রাণী কোনটি? না তো নদীর ডলফিন, এটি। চলো এর সম্বন্ধে আমরা একটু তথ্য নিয়ে নিই। গঙ্গা নদীর ডলফিন। আচ্ছা, গঙ্গা নদী বলা হলো, আচ্ছা বলো দেখি গঙ্গা নদী সম্বন্ধে কিছু তথ্য তোমরা জানো? গঙ্গা নদী হচ্ছে ভারতের বৃহত্তম নদী, ভারতের পবিত্রতম নদী। বুঝতে পেরেছো? আচ্ছা, গঙ্গা নদী মানে দৈর্ঘ্য কত বলো তো দেখি? হ্যাঁ, বাহ, 25 অর্থাৎ 2525 কিলোমিটার হচ্ছে গঙ্গা নদীর দৈর্ঘ্য। আচ্ছা, গঙ্গা নদীর উৎস কোথায়? বাহ, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা। ঠিক আছে, ঠিক আছে। গঙ্গা নদী কোথায় গিয়ে পতিত হয়েছে? বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়েছে। বুঝতে পেরেছ? খুব সুন্দর। চলো, তাহলে গঙ্গা নদীর ডলফিন বা গাঙ্গেয় শুশুককে 2009 সালে ভারতের জাতীয় জলজ প্রাণী বলা হয়েছে। তাহলে বাঘকে বলা হয়েছে 1973-এ, আর আমাদের ডলফিনকে কততে বলা হলো? 2009-এ। এইগুলো কিন্তু খেয়াল রাখতে হয়। বুঝতে পেরেছো? এইগুলো তোমাদেরকে এখন মানে ছোট মানে ব্যাচে করাচ্ছি, কিন্তু এটা ভেবো না যে এগুলো ছোটদের প্রশ্ন। এগুলো কিন্তু বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আসা প্রশ্ন কিন্তু এইগুলো। বুঝতে পেরেছো তো? সমান গুরুত্ব দিয়ে কিন্তু ক্লাস করবে। হিসেবে ঘোষণা করা হয়েছে এই ডলফিনগুলো শুধুমাত্র মিষ্টি জলেই বাঁচে এবং এরা সম্পূর্ণ অন্ধ হয়। শব্দতরঙ্গ বা ইকোলোকেশনের মাধ্যমে এরা জলের নিচে যাতায়াত এবং শিকার করে। গঙ্গা নদীর বাস্তুতন্ত্র এবং ইকোসিস্টেম কতটা সুস্থ ও দূষণমুক্ত রয়েছে তা এই ডলফিনের উপস্থিতির উপরেই নির্ভর করে। আমি তোমাদেরকে বলেছিলাম গতদিনকে যে এই ডলফিন যখন আসবে জলে, তখন ভাবতে হবে যে জলের স্বাস্থ্য ভালো আছে, মানে নিরাপদ। যখন ওরা ফিল করবে জলটা, তখন কিন্তু ওকে দেখা যায়, নাহলে কিন্তু দেখা যায় না। হ্যাঁ, যাই হোক, এটি একটি অত্যন্ত বিপন্ন প্রজাতির প্রাণী যা বন্যপ্রাণী আইন দ্বারা কঠোরভাবে সংরক্ষিত। ঠিক আছে, পরে প্রশ্ন দেখো। যদি তোমাদেরকে বলা হয় ভারতের জাতীয় পাখি কোনটি? ময়ূর, তাই না? ভারতের জাতীয় পাখি কি? ময়ূর। তোমরা খুব সুন্দর উত্তর দিতে পারছো। দেখো এখানে, দেখো একটা সুন্দর ময়ূরের ছবি আছে, বলো কি সুন্দর না, মনোমুগ্ধকর। চলো এইদিকে যদি আমি একটু জুম করে দেখাই তোমাদের, তাহলে দেখবে কি সুন্দর লাগছে, বলো ময়ূরটাকে, তাই না? আচ্ছা, দেখো ভারতের জাতীয় পাখি হলো ভারতীয় ময়ূর। 1963 সালের 31শে জানুয়ারি ভারতীয় বন্যপ্রাণী বোর্ড, যেটা IBWL, এর পুরো নামটা দেখে নাও তোমরা, ইন্ডিয়ান বোর্ড অফ ওয়াইল্ড লাইফ, তাই না, স্ট্যাবলিশড ইন 1952। এই ব্যাপারটা বলা হচ্ছে, এই যে IBWL, ইন্ডিয়ান বোর্ড অফ ওয়াইল্ড লাইফ, এই যে বোর্ডটা, এই বোর্ডটা স্থাপিত হয়েছিল 1952 সালে। ঠিক আছে, কার দ্বারা? বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকারের দ্বারা। তো এই ভারতীয় জাতীয় পাখি হলো ভারতীয় ময়ূর। তোমাকে বললাম 1963 সালের 31শে জানুয়ারি ভারতীয় বন্যপ্রাণী বোর্ড ময়ূরকে জাতীয় পাখি হিসাবে ঘোষণা করেছে। ক্লিয়ার? তাহলে ময়ূরকে জাতীয় পাখি হিসাবে ঘোষণা করেছে কত সালে? 1963 সালে। ঠিক আছে, কে করেছে? না তো IBWL, ইন্ডিয়ান বোর্ড অফ ওয়াইল্ড লাইফ, ঠিক আছে, যেটা স্থাপিত হয়েছিল 1952-তে বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এই ঘোষণার পেছনে মূল কারণ কি ছিল? না তো ময়ূর সমগ্র ভারতে ব্যাপকভাবে বিস্তৃত, মানে পাওয়া যায় ভারতের বিভিন্ন জায়গাতে। সাধারণ মানুষের কাছে এটি অত্যন্ত সুপরিচিত। ঠিক আছে, এবং ভারতীয় সংস্কৃতি যেমন পুরাণ, কার্তিকেয়র বাহন এবং লোকগাথার সাথে এর গভীর ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। তাছাড়া ময়ূরকে তার অপরূপ পেখম, সৌন্দর্য এবং রুচিশীলতার প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। বন্যপ্রাণী সুরক্ষা আইন 1972-এর অধীন ময়ূর শিকার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। ঠিক আছে, সেই জন্য ময়ূর শিকার করা যাবে না। ঠিক আছে, এইবার দেখো আমাদের ভারতের জাতীয় ফুল, তাই না, পদ্ম।
তাহলে আমাদের জাতীয় ফুল কি? পদ্ম। স্পেশাল নোটের মাধ্যমে দেখে নাও পদ্মের সম্বন্ধে কিছু তথ্য। ভারতের জাতীয় ফুল হলো পদ্ম, ঠিক আছে। ভারতীয় সংস্কৃতি, সনাতন ধর্ম এবং বৌদ্ধ ঐতিহ্যে পদ্মকে অত্যন্ত পবিত্র ফুল হিসাবে গণ্য করা হয়। কাদা এবং নোংরা জলের মধ্যে জন্মেও পদ্ম যেভাবে সম্পূর্ণ জল ও কাদার উপরে ভেসে নিজের উজ্জ্বল ও নিষ্কলঙ্ক সৌন্দর্য প্রকাশ করে, তা মানুষের আধ্যাত্মিকতা, পবিত্রতা এবং প্রতিকূলতার মধ্য থেকেও জ্ঞান অর্জনের প্রতীক। তার মানে কি? তার মানে হচ্ছে, দেখো পদ্ম কোথায় জন্মায়? আমরা জানি পদ্ম পাকে জন্মায়, সেজন্য পদ্মের অপর নাম কি? পঙ্কজ। কি? পঙ্কজ। মানে পঙ্কে মানে পাকে, জন্মে যে বা যা, তাহলে যে পাকে জন্মে তাকেই বলা হবে পঙ্কজ, মানে যেহেতু পদ্ম ফুল আমাদের পাকে জন্মে। তো এই ব্যাপারটা নেওয়া হয়েছে কেন জানো তো? পদ্ম ফুল দেখো আমাদের যতগুলো ফুল রয়েছে তার মধ্যে অন্যতম সবচেয়ে সুন্দরতম ফুল পদ্ম, ঠিক আছে। এই পদ্ম ফুল পাকে জন্মেও যদি এত সুন্দর হতে পারে এবং তাকে যদি সে মেরে ধরতে পারে এবং যদি সে মানুষের মন সহজে আকৃষ্ট করতে পারে, তবে আমরা কেন পারবো না প্রতিকূল পরিবেশে জন্মেও একটা সুন্দরভাবে আমাদের জীবনকে সাজিয়ে গুছিয়ে তুলতে, তাই না? যেহেতু আমরাও পারবো, তাই এটা একটা প্রতীকী শক্তি, বুঝতে পারি তো? এই প্রতীকী শক্তিটাকে মানে আমাদের ভারতবাসীর মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য এই পদ্ম ফুলকে জাতীয় ফুলের মর্যাদা দেওয়া হয়েছে। ইজ ইট ক্লিয়ার? দেখো, ভারতীয় পুরাণে ধনদেবী লক্ষ্মী, তাই না, এবং বিদ্যাদেবী সরস্বতীকে পদ্মের উপরে উপবিষ্ট দেখানো হয়, মানে তাদেরকে পদ্মের উপরে থাকতে দেখানো হয়। এটি দেশের দীর্ঘস্থায়ী ঐতিহ্য এবং সংস্কৃতির মূল ভিত্তিকে ফুটিয়ে তোলে। ক্লিয়ার? চলো এবার দেখো, ভারতের জাতীয় গাছ কোনটি বলা হয়েছে? বট গাছ, তাই না? ভারতের জাতীয় গাছ। দেখো, আচ্ছা, স্পেশাল নোটের মাধ্যমে তথ্য নিয়ে নাও। ভারতের জাতীয় গাছ হলো ভারতীয় বট গাছ। এর বৈজ্ঞানিক নামটা তোমরা দেখে নেবে। এই গাছটি তার বিশাল আকৃতি এবং দীর্ঘায়ুর জন্য পরিচিত। এই গাছটি বিশাল আকৃতি হয় আর এরা মানে মানে অনেক দীর্ঘায়ু হয়। বট গাছের ডালপালা থেকে যে জট বা ঝুড়িগুলো মাটিতে নেমে আসে, দেখেছো তো বট গাছের জট বা ডালপালা দেখেছো? আচ্ছা, যে ঝুড়িগুলো মাটিতে নেমে আসে সেগুলো একসময় নতুন কাণ্ড বা কলায়ের রূপ নিয়ে নেয় এবং মূল গাছটিকে শত শত বছর বাঁচিয়ে রাখতে সাহায্য করে। এটি ভারতের বহুত্ববাদ, বৈচিত্র্য এবং চিরন্তন ঐক্যের প্রতীক। যেহেতু বট গাছ আমাদের দীর্ঘায়ু যুক্ত একটি গাছ, সেই জন্য এটিকে ভারতের চিরন্তন ঐক্যের প্রতীক হিসাবে ধরা হয়। গ্রামীণ ভারতে বট গাছকে ঘিরে পঞ্চায়েত সভা বসত এবং আজও এটি গ্রামের মানুষের মিলনস্থল ও ছায়া প্রদানের উৎস। হিন্দু ধর্মে একে কল্প বৃক্ষ বলা হয় এবং এটি একটি চিরন্তন জীবনের প্রতীক। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, কি সুন্দর না? যদিও এখন আর এর সময় নেই, শেষ হয়ে গেছে। ভারতের জাতীয় ফল আম, তাই না? আমি আবার আপেলে দাগ দিয়ে দিলাম গো। তাহলে কি হচ্ছে? ভারতের জাতীয় ফল হচ্ছে কি? আম। সো অপশন ঘ ইজ দ্য রাইট অ্যান্সার, তাই না? দেখো, ভারতের জাতীয় ফল হলো আম। আমকে ফলের রাজাও বলা হয়, বুঝতে পেরেছো? ভারতের প্রাচীনকাল থেকে আমের চাষ করা হয় এবং এদেশে 100-রও বেশি জাতের আম পাওয়া যায়। কয়েকটি আমের যে জাতগুলো, সেই জাতগুলো তোমরা দেখে নাও: আলফানসো, ল্যাংড়া, হিমসাগর, ফজল, এই সবগুলো। ঠিক আছে, আচ্ছা, ফজলি আর কি। মোগল সম্রাট আকবর বিহারে দ্বারভাঙায় প্রায় 1 লক্ষ আমের চারা রোপণ করেছিলেন। এটা একটা ঐতিহাসিক তথ্য। লালবাগ তৈরি করেছিলেন, যা এর ঐতিহাসিক জনপ্রিয়তারও প্রমাণ দেয়। এটি গ্রীষ্মমণ্ডলীয় ভারতের পুষ্টি, স্বাদ এবং সমৃদ্ধির প্রতীক। ভারতীয় রান্না, আচার ও সংস্কৃতির সাথে এই আম ওতপ্রোতভাবে জড়িত। পরের প্রশ্ন দেখো, ভারতের জাতীয় নদী কোনটি? তোমরা জানো বলো? তাহলে ভারতের জাতীয় নদী হচ্ছে গঙ্গা। গঙ্গা নদী হচ্ছে ভারতের দীর্ঘতম নদী এবং পবিত্রতম নদী। এর দৈর্ঘ্য হচ্ছে 2525 কিলোমিটার। ঠিক আছে, তোমাদেরকে আমি একটু আগে একবার বলেছিলাম। এইবার এখানে দেখো, গঙ্গা নদী আমাদের জাতীয় নদী। এই গঙ্গা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে এবং কিভাবে গিয়ে কোথায় পতিত হয়েছে তোমরা একটু দেখো। এই যে দেখছো এইখানে, আচ্ছা ছবিটিকে একটু বড় করি আমি। দেখো, এই যে একটু ডিপ কালারে যে এইগুলো কিন্তু সবই নদী, কোনটা উপনদী কোনটা শাখা নদী।
ঠিক আছে, আজকের এই ক্লাসে এতটা ডিটেলে আলোচনা করার জায়গা নেই, সেই জন্য আমি যেটা মেন আলোচনা সেটা করে দিচ্ছি। এই যে ডিপ কালারে যে তোমরা নদীটা দেখছো তো, এইটাই হচ্ছে আমাদের মা গঙ্গা। বুঝতে পেরেছো? এই গঙ্গাটা দেখো উৎপত্তি লাভ করেছে আমাদের এখানে এখানে দেখো দুটো বরফের চায়ের মতো দেখাচ্ছে না, এই গঙ্গোত্রী গ্লেসিয়ার মানে গঙ্গোত্রী হিমবাহ। এই গঙ্গোত্রী হিমবাহ থেকে আমাদের গঙ্গা উৎপত্তি লাভ করেছে। আর দেখো এখানে যমুনেত্রী গ্লেসিয়ার আছে, এখান থেকে যমুনা নদীটি উৎপত্তি লাভ করেছে। আমরা এর সম্বন্ধে ডিটেল আলোচনা যখন ভারতের নদ নদী অধ্যায় নিয়ে আলোচনা করব সেখানে আলোচনা করবো। ঠিক আছে, আজকে জাস্ট গঙ্গাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবার এইভাবে গঙ্গা আমাদের এই যে রাজ্যটা, এই রাজ্যটার নাম কি তোমরা বলতে পারবে? এই রাজ্যটার নাম দেখি বলো তো। হিমাচল প্রদেশ, এর উপরেরটা এইটা, ঠিক আছে, সিমলা। আর এটা হচ্ছে উত্তরাখণ্ড, দেরাদুন। তো এই উত্তরাখণ্ডের গঙ্গোত্রী গ্লেসিয়ার এইখান থেকে বা গঙ্গোত্রী হিমবাহ থেকে আমাদের এই গঙ্গা নদী উৎপত্তি লাভ করেছে। তারপর এটি দেখো উত্তরপ্রদেশ, বিহার হয়ে আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। বুঝতে পেরেছ? এই পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। তারপর এটি তোমার তারপর গঙ্গা ভাগীরথী নাম নিয়ে আমাদের পড়েছে একদমে গিয়ে হুগলির সঙ্গে মিশেছে, দিয়ে আমাদের একেবারে পড়েছে কোথায় বলতো? বঙ্গোপসাগরে। আর অপরদিকে এটি মুর্শিদাবাদের কাছে ভাগ হয়ে অন্য একটি শাখা পদ্মা নাম নিয়ে বাংলাদেশে পড়েছে। ঠিক আছে, বাংলাদেশের মধ্য দিকে গিয়ে পড়েছে আবার বঙ্গোপসাগরে। ডিটেল আলোচনা আমরা পরের কোনো একটা ক্লাসে করব। দেখো এখানে একটু তথ্য। ভারতের দীর্ঘতম নদী গঙ্গাকে দেখো এখানে তার দৈর্ঘ্য দেওয়া আছে 2525 কিলোমিটার। 2008 সালে 4 নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর সরকার জাতীয় নদী হিসাবে ঘোষণা করেছে। তাহলে সালটা মনে রাখতে হবে নাকি? কত? 2008 সালে 4 নভেম্বর। ঠিক আছে, কে ছিলেন তখন ভারতের প্রধানমন্ত্রী? মনমোহন সিং। আচ্ছা, এই ঘোষণার মূল উদ্দেশ্য ছিল নদীর ক্রমবর্ধমান দূষণ রোধ করা। আমরা যেভাবে গঙ্গা নদীকে দূষিত করছিলাম, সে দূষণের হাত থেকে যাতে গঙ্গা নদী মুক্তি পায়, সেই জন্য আমাদের এই গঙ্গাকে কি করা হয়েছিল? জাতীয় নদী হিসাবে ঘোষণা করা হয়েছিল। এবং এর সুরক্ষার জন্য গঙ্গা অ্যাকশন প্ল্যান নেওয়া হয়েছে। পরবর্তীকালে নমামি গঙ্গে এই প্রকল্প নেওয়া হয়েছে। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু বিভিন্ন প্রতিযোগিতামূলক প্রকারে থাকে। ঠিক আছে, গঙ্গা নদী ভারতের উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহের ভাগীরথী নদী হিসাবে উৎপন্ন হয়ে অলকানন্দা এবং দেবপ্রয়াগে মিলিত হয়ে গঙ্গা নামে ধারণ করেছে এটি। তাহলে এটি উৎপন্ন যখন হয়েছে তখন এটির নাম কিন্তু গঙ্গা ছিল না, এটি উৎপন্ন হয়েছে ভাগীরথী নামে। পরবর্তী সময়ে যখন এটি গঙ্গোত্রী হিমবাহ থেকে ভাগীরথী নাম নিয়ে উৎপন্ন হয়ে অলকানন্দার সঙ্গে মিলে যায়, তখন দেবপ্রয়াগে এসে নাম হয় গঙ্গা। বুঝতে পেরেছি তো? এই গঙ্গা চলেছে কত দূর পর্যন্ত? আমাদের মুর্শিদাবাদ পর্যন্ত। তারপর এর একটি শাখা আবার ভাগীরথী নাম নিয়ে চলে গেছে আমাদের তোমার বঙ্গোপসাগরে, এবং অপরদিকে পদ্মা নাম নিয়ে চলে গেছে কোথায়? বাংলাদেশের মধ্যে দিয়ে বঙ্গোপসাগর। ঠিক আছে, ভারতের কোটি কোটি মানুষের জীবন জীবিকা কৃষি এবং সনাতন ধর্মের আধ্যাত্মিক বিশ্বাসের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে আমাদের এই নদী। গঙ্গা নদীর প্রধান উপনদীগুলিকে প্রবাহের দিক অনুযায়ী ডান এবং বাম তীরে ভাগ করা হয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই। সেই জন্য আমি তোমাদের এইগুলোকে দেখো ইন্ডিকেট করে দিয়েছি। তাহলে আমাদের বাম তীর উপনদীগুলো কি কি? রামগঙ্গা, গোমতী, ঘরঘরা, গণ্ডক, কোশি, মহানন্দা। কেমনভাবে প্রক্রিয়া থাকে? ধরো দিয়ে দিল যে নিচের কোন নদীগুলি গঙ্গার হয়তো ডান তীরের নদী নয়, বা ডান তীরের নদী বা বাম তীরের নদী, এরকম দিয়ে দেয় পরীক্ষাতে, সেই জন্য এগুলো তো লিখে দিচ্ছি। আর ডান তীরের উপনদীগুলো দেখো যমুনা, সোন, পুনপুন এবং দামোদর। ঠিক আছে, এগুলো গঙ্গার ডান তীরের উপনদী। যাই হোক, আমরা যাচ্ছি পরের প্রশ্নতে। ভারতের জাতীয় খেলা কোনটি? আমাদের জাতীয় খেলা হচ্ছে হকি। এই যে দেখছো লাঠি নিয়ে খেলা হচ্ছে এখানে। স্পেশাল নোটে দেখো, ঐতিহাসিকভাবে ফিল্ড হকিকে ভারতের জাতীয় খেলা হিসাবে গণ্য করা হয়, যদিও যুব ও ক্রীড়া মন্ত্রকের একটি আরটিআই জবাবে জানানো হয়েছে যে ভারতের সরকারিভাবে মানে কোনো খেলাকে জাতীয় খেলা হিসাবে ঘোষণা করা হয়নি। তাহলে ভারতের সরকারিভাবে কোনো খেলাকে জাতীয় খেলা হিসাবে ঘোষণা করা হয়নি। সেই জন্য তুমি যদি গুগলে দেখো বা অন্যান্য জায়গাতে তুমি যদি তথ্য নাও, তুমি দেখবে ভারতের জাতীয় খেলা বিভিন্ন জায়গাতে
বিভিন্ন রকম আছে, কোথাও দেখবে কাবাডি আছে, কোথাও দেখবে কুস্তি আছে, কোথাও দেখবে হকি আছে, যাক ব্যাপারটা। তবুও ভারতীয় সংস্কৃতি এবং ইতিহাসের পাতায় হকি জাতীয় খেলা হিসাবে স্বীকৃত। 1928 থেকে 1956 সাল পর্যন্ত অলিম্পিকের মঞ্চে ভারত হকিতে টানা 6টি স্বর্ণপদক জিতেছিল। কিংবদন্তি ধ্যানচাঁদের জাদুকরী পারফরমেন্সের কারণে হকি ভারতের জাতীয় খেলায় পরিণত হয়েছে। ঠিক আছে, তাহলে এখান থেকে পরীক্ষাতে পড়ে যে হকি জাদুকর কাকে বলা হয় ভারতে, তখন তোমরা কি লিখবে? ধ্যানচাঁদ। এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, হলো। এইবার দেখো আমাদের এখানে খুব সুন্দর একটি প্রশ্ন আছে, ভারতের জাতীয় গান কোনটি? জনগণমন হবে না, বন্দে মাতরম হবে। আচ্ছা, তাহলে আমাদের ভারতের জাতীয় গান হচ্ছে বন্দে মাতরম। আর আর বন্দে মাতরম কি জানো? জানো বন্দে মাতরম কি? জাতীয় সঙ্গীত, জাতীয় সঙ্গীত। আর জাতীয় গান বললে কি বলবে? বন্দে মাতরম বলবে। ঠিক আছে, এইটুকু কথা মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে এবার দেখো এখানে আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একটা ছবি আছে, তাই না? এই বন্দে মাতরম গানটি তিনি লিখেছেন। তোমরা কি জানো এই বন্দে মাতরম গানটি তিনি কত সালে লিখেছেন? তথ্যতে কি দেওয়া আছে? চলো দেখছি আমরা। ভারতের জাতীয় গান ন্যাশনাল সং বন্দে মাতরম, আর ন্যাশনাল অ্যানথেম হলো আমাদের জনগণ মন। ঠিক আছে, এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1870-এর দশকে রচনা করেছেন। এক্স্যাক্ট হচ্ছে 1875। কত বললাম আমি? 1875। তিনি এই সালে গানটি লিখেছেন এবং পরে 1882 সালে তার বিখ্যাত আনন্দমঠ উপন্যাসে এই গানটি অন্তর্ভুক্ত হয়েছে। তাহলে কোন উপন্যাসে? তার আনন্দমঠ উপন্যাসে। এই প্রশ্নগুলো কিন্তু মাধ্যমিকের ইতিহাসের পরীক্ষাতেও আসে। ঠিক আছে, 1896 খ্রিস্টাব্দে ভারতের জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমবার এই গানটিতে সুরারোপ করে গেয়েছিলেন। তাহলে আমাদেরকে এই সালটা মনে রাখতে হবে। 1896 খ্রিস্টাব্দের জাতীয় কংগ্রেসের অধিবেশনে, সেই অধিবেশনটা বসেছিল আমাদের কলকাতাতে। সেই কলকাতাতে ওই বছর জাতীয় কংগ্রেসের অধিবেশনে আমাদের এই গানটি প্রথমবারের মতো গাওয়া হয়, গেয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। বুঝতে পেরেছ? সংগ্রামের সময় ব্রিটিশ বিরোধী আন্দোলনে বিপ্লবীদের প্রধান স্লোগান এবং অনুপ্রেরণা ছিল এই গানটি। 1950 সালের 24শে জানুয়ারি ভারতের সংবিধান সভা কনস্টিটিউট অ্যাসেম্বলি এইটিকে ভারতের জাতীয় সঙ্গীত মানে যেটা আমাদের জনগণমন এর সমমর্যাদা দিয়ে এই গানটিকে জাতীয় গান হিসাবে গ্রহণ করে। তাহলে তোমরা কি বুঝতে পারলে? তোমরা বুঝতে পারলে 1950 সালের 24শে জানুয়ারি এই গানটিকে আমাদের কি করা হয়েছে বলতো? জাতীয় গান হিসাবে মর্যাদা দেওয়া হয়েছে। কে দিয়েছে? না তো আমাদের ভারতের সংবিধান সভা। এখান থেকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তোমরা তথ্য পেয়ে গেলে। তাহলে কি কি তোমরা তথ্য পেলে বলি একটু। ভারতের জাতীয় গান হচ্ছে বন্দে মাতরম। গানটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1875 খ্রিস্টাব্দে। পরবর্তীতে এই গানটি 1882 খ্রিস্টাব্দে আনন্দমঠ উপন্যাসের অন্তর্ভুক্ত হয়। ঠিক আছে, এবং এরও পরে 1896 খ্রিস্টাব্দে কলকাতার জাতীয় অধিবেশনে, কংগ্রেসের জাতীয় অধিবেশনে এই গানটি প্রথম গেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, 1950 সালের 24শে জানুয়ারি ভারতের সংবিধান এই গানটিকে আমাদের জাতীয় গান হিসাবে গ্রহণ করেছে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন দিয়ে দিয়েছি আমি, যেহেতু ওই প্রশ্নটার সঙ্গে সম্পর্কিত। ভারতের জাতীয় সঙ্গীত কোনটি? তাহলে আমাদের জাতীয় সঙ্গীত হচ্ছে জনগণমন, তাই না? এইখানে দেখো এই গানটি তোমাদের সামনে আমি দিয়ে রেখেছি। এই গানটি তোমরা একটু দেখে নেবে। দেখো নিচে লেখা হয়েছে প্রথম গাওয়া হচ্ছে 27শে ডিসেম্বর 1911। ঠিক আছে, আর আমাদের বন্দে মাতরম গানটা গাওয়া হয়েছিল কততে বলো তো? কত বললাম? 1896। তাহলে বন্দে মাতরম গানটা গাওয়া হয়েছিল 1896, আর এই জনগণমন গানটা গাওয়া হয়েছে আমাদের 1911-তে 27শে ডিসেম্বর। ঠিক আছে, ভালো আছে ক্লাসটি করতে? অনেক তথ্য পাচ্ছ কিন্তু, মন দিয়ে ক্লাসটা করো। হ্যাঁ, আচ্ছা দেখো ভারতের জাতীয় সঙ্গীত যাকে আমরা কি বলি? ন্যাশনাল অ্যানথেম হলো জনগণমন, তাই না? এটি নোবেল জয়ী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দ্বারা। আচ্ছা তাহলে এখানে একটু তথ্য আমাকে একটু বলো দেখি। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন ভারতের প্রথম
ব্যক্তি, শুধু ভারতের না, তিনি ছিলেন প্রথম এশীয় ব্যক্তি, মানে এশিয়ার ব্যক্তি, যিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। সালটা তোমাদের মনে আছে কত সালে পেয়েছিলেন? বলতে পারবে কেউ? রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছেন 1913 খ্রিস্টাব্দে। কত বললাম? 1913 খ্রিস্টাব্দে। ঠিক আছে। আচ্ছা, তোমরা কি বলতে পারবে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম মৃত্যু সালটা? একটু মনে রাখতে হবে কিন্তু এসবগুলো। ভারতের জিকে জানতে গেলে পরে মানে সব সম্পূর্ণটা জানতে হবে, শুধুমাত্র ওই খাওয়া খাওয়া জ্ঞান নিয়ে কিন্তু চলবে না। হ্যাঁ, সম্পূর্ণভাবে এসবগুলো জানতে হবে, অনেক তথ্য জানতে হবে আমাদের। যাই হোক, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম মৃত্যু সাল হচ্ছে দেখো 1861, 1941, তাই না? 1861 থেকে 1941। ঠিক আছে, বাহ, খুব সুন্দর। দেখো তাহলে ভারতের জাতীয় সঙ্গীত ন্যাশনাল অ্যান্থেম হলো জনগণ মন। এটি নোবেল জয়ী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দ্বারা মূল সাধু বাংলায় রচিত ভারত ভাগ্য বিধাতা কবিতার প্রথম স্তবক। এটি 1911 সালের 11 ডিসেম্বর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক বাংলায় রচিত হয়। তাহলে এই গানটা লেখা হয়েছে 1911 ডিসেম্বর। বুঝতে পেরেছ? 1911 ডিসেম্বর, মনে থাকবে 1911 ডিসেম্বর গানটি প্রথম লেখা হয়েছে। আর গানটি গাওয়া হয়েছে 1911, মানে ওই বছরেরই 27শে ডিসেম্বর, মানে লিখার 16 দিন পর। বোঝা গেল? কলকাতা অধিবেশনে এটি গাওয়া হয়েছিল। 1950 সালের 24শে জানুয়ারি ভারতের সংবিধান সভা আনুষ্ঠানিকভাবে এটিকে জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করে। তাহলে আমরা একটু আগে দেখলাম 1950 খ্রিস্টাব্দের সেই 24শে জানুয়ারি আমাদের বন্দে মাতরম গানটিকে কি করা হয়েছিল? রাষ্ট্রীয় সঙ্গীত হিসাবে করা হয়েছিল। আর আমাদের ওই দিনই অর্থাৎ 1950-এ 24শে জানুয়ারি এই জনগণ মন অধিনায়ক গানটিকে ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে, ন্যাশনাল অ্যান্থেম হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে, তাই না? এই সঙ্গীতটি ভারতের বহুত্ববাদ, বিভিন্ন রাজ্য, ভাষা ও সংস্কৃতি ঐক্যকে তুলে ধরে। সম্পূর্ণ জাতীয় সঙ্গীতটি গাইতে সুনির্দিষ্টভাবে 52 সেকেন্ড সময় লাগে। এই তথ্যটাও কিন্তু মনে তোমাদের রাখতে হবে। তাহলে আমাদের এই জাতীয় সঙ্গীতটি গাইতে কত সময় লাগে বলো তো? 52 সেকেন্ড। এবং এর সংক্ষিপ্ত সংস্করণ গাইতে 20 সেকেন্ড সময় লাগে। ঠিক আছে, দেখো এইখানে দেখো ভারতের জাতীয় মুদ্রা কোনটি বলা হয়েছে? বাহ, তাহলে ভারতের জাতীয় মুদ্রা হচ্ছে আমাদের ইন্ডিয়ান রুপি। এটা দেখো ইন্ডিয়ান রুপির চিহ্ন, বুঝতে পারছো? এটা হচ্ছে ইন্ডিয়ান রুপির চিহ্ন। এখানে দেখো কতগুলো টাকা আছে না, অনেক টাকা ছবি দিয়েছি আমি। আচ্ছা দেখো, চলো, ভারতের অফিসিয়াল কারেন্সি বা জাতীয় মুদ্রা হলো ইন্ডিয়ান রুপি। এর ISO কোড হচ্ছে INR। ঠিক আছে। ভারতীয় রিজার্ভ ব্যাংক RBI এই মুদ্রা নিয়ন্ত্রণ এবং এটিকে ইস্যু করে। 2010 সালের 15 জুলাই ভারত সরকার রুপির একটি নতুন প্রতীক, দেখছো, এই চিহ্নটাকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে, যা ডিজাইন করেছিলেন IIT বোম্বে অধ্যাপক ডি উদয় কুমার। ঠিক আছে। এই প্রতীকটি দেবনাগরী লিপি রা এবং রোমান ক্যাপিটাল লেটার R এর সমন্বয়ে তৈরি করা হয়েছে, যার মাঝখানে সমান্তরাল রেখা দুটি ভারতের জাতীয় পতাকা এবং অর্থনৈতিক সমতার প্রতীককে বহন করে। তারপর দেখো ভারতের জাতীয় ক্যালেন্ডার বা পঞ্জিকা কোনটি? এখানে দেখো আমরা কোন ক্যালেন্ডার ব্যবহার করি? আমরা ইংরেজি ক্যালেন্ডারগুলো ব্যবহার করি, তারপরে ওখানে আমাদের বাংলা ক্যালেন্ডার, মানে ইংরেজি ক্যালেন্ডারই আমাদের বাংলা ক্যালেন্ডার লেখা থাকে। কিন্তু বলা হয়েছে প্রশ্নে যে ভারতের জাতীয় ক্যালেন্ডার কোনটি? তোমরা কি বলতে পারবে ভারতের জাতীয় ক্যালেন্ডার কোনটি? শক সংবত, অপশন খ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে। এখানে দেখো একটি ছবি দেওয়া হয়েছে, এখানে আমাদের শক সংবতে একটি ছবি দেওয়া হয়েছে। এই ছবির মাধ্যমে, এই ছবির মধ্যে দেখো বেশ কিছু তথ্য এখানে আছে, আমি একটু জুম করে দিয়ে দিলাম তোমাদের, একটু দেখে নেবে। ঠিক আছে। একটু তথ্য দেখে নাও। ভারতের জাতীয় পঞ্জিকা বা ক্যালেন্ডার হিসাবে শক সংবত এর ব্যবহার এবং এর ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ এবং বৈজ্ঞানিক। নিচে কিছু বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হলো। দেখো কবে গৃহীত হয়েছে, এটা সুন্দর করে কিন্তু আমি তোমাদের নোটটা সাজিয়ে দিয়েছি একদম সুন্দর করে। দেখো এটা কবে গৃহীত হয়েছে? 1957 সালের 22শে মার্চ ভারত সরকার এটিকে ভারতের জাতীয় পঞ্জিকা হিসাবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। তাহলে কত সালে বললাম? 1957 সালে।
কমিটি গঠন। ভারতের স্বাধীনতার পর দেশ জুড়ে প্রচলিত প্রায় 30টি ভিন্ন ক্যালেন্ডারের বিভ্রান্তি দূর করতে 1952 সালে প্রখ্যাত জ্যোতির্বিজ্ঞানী মেঘনাথ সাহার নেতৃত্বে একটি ক্যালেন্ডার সংস্কার কমিটি গঠন করে। এই কমিটির সুপারিশেই শক সম্বতকে ভারতের জাতীয় পঞ্জিকা বা ক্যালেন্ডার হিসাবে মর্যাদা দেওয়া হয়েছে। এর উৎপত্তি দেখে নাও। শক সংবতের সূচনা হয় 78 খ্রিস্টাব্দে, 78 সিই, কমন এরা। সিই ফুল ফর্ম কি হতো? কমন এরা মানে খ্রিস্টাব্দ। ইতিহাসবিদদের মতে কুষাণ সম্রাট কনিষ্কের সিংহাসনের আরোহণ বা সাতবাহন রাজা শালিবাহনের রাজত্বকালের স্মৃতিতেই এই পঞ্জিকা গণনা শুরু করা হয়েছে। এবার দেখো গ্রেগরিয়ান ক্যালেন্ডারের সাথে সম্পর্ক এর। শক সংবত সাধারণত গ্রেগরিয়ান ক্যালেন্ডারের চেয়ে 78 বছর পিছিয়ে থাকে। যেমন ইংরেজিতে যদি 2026 সাল হয়, মানে আজকে যদি 2026 সাল হয়, তাহলে শক সংবতের হবে 1948। 2026 থেকে 78 বছর বিয়োগ করে দাও, 1948 সাল হবে এখানে। শক সংবতের গঠন এবং মাসসমূহ গ্রেগরিয়ান ক্যালেন্ডারের মতোই শক ক্যালেন্ডারেও 12টি মাস, সাধারণ বছর এখানেও হয় 365 দিন। তারপর দেখো, ও আরও তথ্য আছে, ঠিক আছে, এই তথ্যগুলো তোমরা বাড়িতে দেখে নিও। হ্যাঁ, আমি দিয়ে দিলাম। এবার দেখো ভারতের রাজধানী কোথায়? ভারতের রাজধানী হচ্ছে আমাদের নিউ দিল্লি। ঠিক আছে, এই ছবিতে দেখো দেখানো হয়েছে যে ঠিক নিউ দিল্লিটা কোথায়। চলো আমি তোমাদের একটু বড় করে দিচ্ছি ছবিটাকে। এই দেখো, দেখতে পাচ্ছ আমাদের নিউ দিল্লি এই জায়গাতে অবস্থিত। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ভারতের রাজধানী। ঠিক আছে, আর আমাদের পশ্চিমবঙ্গ কোথায় আছে গো? আমাদের পশ্চিমবঙ্গ এই তো এই জায়গাটা, তাই না? এটা আমাদের পশ্চিমবঙ্গ, এই জায়গাটা। ক্লিয়ার? আচ্ছা দেখে নাও এখান থেকে কিছু তথ্য। ভারতের রাজধানী হলো নিউ দিল্লি। তথ্যগুলো নিতে কারোর অসুবিধা হচ্ছে নাকি? 1911 সালের 12ই ডিসেম্বর দিল্লি দরবারে ব্রিটিশ সম্রাট পঞ্চম জর্জ ঘোষণা করেন যে ভারতের রাজধানী কলকাতা থেকে সরিয়ে দিল্লিতে আনা হবে। তোমরা অন্যান্য জায়গাতে দেখবে এই সালটি 1912 দেওয়া আছে। আসলে বিষয়টা হচ্ছে যে ঘোষণা করা হয়েছিল 1911 সালে। ঠিক আছে, আর এর মানে কলকাতা থেকে দিল্লিতে নিয়ে যাওয়ার যে কার্যক্রম সেটা শুরু হয়েছিল 1912-তে। সেই জন্য কোথাও কোথাও দেখতে পাবে 1911, কোথাও কোথাও দেখতে পাবে 1912। আসলে ব্যাপারটি বুঝতে পেরেছো? ঘোষণা করা হয়েছিল 1911-তে, কিন্তু এর কার্যক্রম শুরু হয়েছিল 1912-তে। এটা কিন্তু মনে রাখতে হবে আমাদেরকে। খুব সুন্দর তথ্য, এটা কিন্তু বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আসে এই প্রশ্নটা। হ্যাঁ, এরপর ব্রিটিশ স্থপতি এডউইন লুটিয়েন্স এবং হার্বার্ট বেকার এটি সম্পূর্ণ পরিকল্পিত নতুন শহরে গড়ে তোলেন, যার নাম দেওয়া হয় নিউ দিল্লি। 1931 সালে 13ই ফেব্রুয়ারি তৎকালীন ভাইসরয় লর্ড আরউইন আনুষ্ঠানিকভাবে নিউ দিল্লিকে ভারতের নতুন রাজধানী হিসাবে উদ্বোধন করেন। তাহলে ঘোষণা করা হয়েছিল 1911-তে। এর ঠিক 20 বছর পর 1931-এ আমাদের নিউ দিল্লিকে ভারতের রাজধানী হিসাবে মর্যাদা দেওয়া হয়েছে। বর্তমানে এটি ভারতের শাসন বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগের মূল কেন্দ্রবিন্দু। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো একটা ছবি রয়েছে আমাদের। এটি হচ্ছে আমাদের রাষ্ট্রপতি ভবনের ছবি। ছবিটা একটু বড় করে দেখে নাও তোমরা। ঠিক আছে, পৃথিবীতে যে সমস্ত বিখ্যাত স্থাপনাগুলো রয়েছে সৌন্দর্য দৃষ্টিনন্দন স্থাপনা, তাদের মধ্যে এটা একটা অন্যতম দৃষ্টিনন্দন স্থাপনা। ঠিক আছে, সেজন্য তোমাদেরকে দেখালাম। এইবার দেখো এর সম্বন্ধে তথ্যগুলো তোমরা একটু এখান থেকে নিয়ে নিও। ঠিক আছে, তথ্যগুলো কিন্তু তোমরা পড়ে নিও। হ্যাঁ, আমি তথ্যগুলো এখানে আর বলছি না, ভিডিওটা যেহেতু অনেকটা লং হয়ে যাচ্ছে, বাতে কিন্তু পড়ে নেবে। ঠিক আছে, আচ্ছা এইবার দেখো পরে কোশ্চেন বলা হচ্ছে ভারতের সবচেয়ে বড় শহর কোনটি? বড় শহর বলা হয়েছে, তাহলে মুম্বাই। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের ভারতের সব থেকে বড় শহর। এই মুম্বাইয়ের অবস্থান দেখবে তোমরা, এই দেখো এইটা হচ্ছে আমাদের মুম্বাই, এই জায়গাটা হচ্ছে আমাদের মুম্বাই। ঠিক আছে, আর আমাদের দিল্লি কোথায় ছিল? এইখানটাতে। বুঝতে পারছো? এখানে এই জায়গা ছিল আমাদের দিল্লি। হলো, এটি আমাদের হিমাচল প্রদেশ, এটি আমাদের উত্তরাখণ্ড, এটি উত্তরপ্রদেশ, এটি কি মধ্যপ্রদেশ, এটি কি রাজস্থান, এটি গুজরাট, এটি হচ্ছে আমাদের মহারাষ্ট্র। মহারাষ্ট্রের ক্যাপিটাল মুম্বাই, আমরা জানি ব্যাপারটা। ঠিক আছে, এটি কি বলতো? বিহার, এটি ঝাড়খণ্ড, এটি কি ওড়িশা, এটি ছত্তিশগড়। 36 না গো, ছত্তিশগড়। ঠিক আছে, চলো এটা আমাদের পশ্চিমবঙ্গ, তাই না? দিল্লি একটা
দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল আমাদের। হ্যাঁ, আচ্ছা, জনসংখ্যা এবং অর্থনৈতিক দিক থেকে ভারতের বৃহত্তম মহানগর হলো মুম্বাই, মানে জনসংখ্যার দিক থেকেও বৃহত্তম, ঠিক আছে, জনসংখ্যার দিক থেকেও বৃহত্তম। তবে এটা 2011 জনগণনা অনুযায়ী, কত বললাম, 2011 জনগণনা অনুযায়ী। যদি এখন যদি জনগণনা হয় তবে আমাদের পশ্চিমবঙ্গের তোমার উত্তর 24 পরগনা কিন্তু জনবহুল জেলা হয়ে যাবে আমাদের ভারতবর্ষের মধ্যে, ঠিক আছে। যাই হোক ব্যাপারটা, এটি ভারতের মহারাষ্ট্র রাজ্যের রাজধানী। মুম্বাইকে ভারতের অর্থনৈতিক রাজধানীও বলা হয়, ফিনান্সিয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলা হয়, কারণ এখানে ভারতের মূল শেয়ার বাজার, ভারতীয় রিজার্ভ ব্যাংক এবং বড় বড় কর্পোরেট হাউসের দপ্তর রয়েছে, এখানে সদর দপ্তর রয়েছে। ভারতের চলচ্চিত্র শিল্প বলিউড এর কেন্দ্র এই শহরেই, আরব সাগরের তীরে অবস্থিত এই শহরটিকে ভারতের প্রবেশদ্বার বা গেটওয়ে অফ ইন্ডিয়াও বলা হয়। এই তথ্যগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ভারতের টেক সিটি বলা হয় কোন শহরকে? তোমরা আমাকে একজন কে প্রশ্ন করছে তোমরা, হ্যাঁ। তাহলে ভারতের টেক সিটি আমরা কাকে বলবো? টেক সিটি আমরা বলবো বেঙ্গালুরুকে। কাকে বলবো আমরা টেক সিটি? বেঙ্গালুরুকে, ঠিক আছে। ওইখানে একটু এই ছিল, ঠিক করে নেবে। আমরা বেঙ্গালুরুকে বলবো ভারতের টেক সিটি। বুঝতে পারছো বিষয়টি? দেখো, ভারতের প্রধান টেক সিটি বা প্রযুক্তি নগরী বলা হয় বেঙ্গালুরুকে, যা ভারতের সিলিকন ভ্যালি নামেও পরিচিত। তাহলে এই প্রশ্নটি আবার মাধ্যমিক জন্য গুরুত্বপূর্ণ কিন্তু রাই, এই প্রশ্নগুলো মাধ্যমে ঘুরে ফিরে কিন্তু আসে, ঠিক আছে। এছাড়া হায়দ্রাবাদে একটি নির্দিষ্ট আইটি বিজনেস হাবকে আনুষ্ঠানিকভাবে হাইটেক টেক সিটিও বলা হয়। দেখো, বেঙ্গালুরু ভারতের সর্ববৃহৎ প্রযুক্তি ও তথ্য প্রযুক্তি কেন্দ্র। এখানে ইনফোসিস, উইপ্রো এবং ইসরোর মতো নামী প্রতিষ্ঠানের সদর দপ্তর রয়েছে, মনে রাখবে কিন্তু এটা। হায়দ্রাবাদ একে সাইবারাবাদ বা হাইটেক সিটিও বলা হয়। এখানে মাইক্রোসফট, অ্যামাজনের মতো বড় বড় কোম্পানির অফিস এখানে রয়েছে। তোমরা নাম শুনেছো তো, মাইক্রোসফট বা অ্যামাজন, এদের বড় বড় যে কোম্পানি অফিস সেগুলো কিন্তু রয়েছে আমাদের হায়দ্রাবাদে। পুনে, চেন্নাই ভারতের দ্রুত বর্ধনশীল অন্য দুটো বড় তথ্য প্রযুক্তি এবং শিল্প কেন্দ্র, ঠিক আছে। ওখানে আমাদের বড় বড় এটা রয়েছে। এবার দেখো পরের প্রশ্ন, ভারতের উচ্চতম সড়ক সেতু কোনটি? উচ্চতম সড়ক সেতু এখানে তো দেওয়া আছে না, খারদুংলা। হ্যাঁ, খারদুংলা, এটি আমাদের লাদাখ অঞ্চলে অবস্থিত। দেখেছো কি সুন্দর একটা ছবি না খারদুংলার? দেখো, আমি একটু জুম করে দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো, খুবই সুন্দর, তাই না? দেখো, লাদাখের লেহ শহরের কাছে অবস্থিত খারদুংলা গিরিপথ সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 17,582 ফুট বা 5,359 মিটার উচ্চতায় অবস্থিত। বর্ডার রোডস অর্গানাইজেশন দ্বারা নির্মিত এই দুর্গম পার্বত্য অঞ্চলে যে ছোট ছোট বেইলি ব্রিজ এবং সড়ক সেতুগুলো রয়েছে তা ভারতের তথা পৃথিবীর উচ্চতম মোটরযান চালিত সড়ক সেতুর অন্তর্ভুক্ত। এটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি ভারতের মূল ভূখণ্ডের সাথে সিওক এবং নুব্রা উপত্যকার যোগাযোগ রক্ষা করছে এবং সিয়াচেন হিমবাহে সেনা পাঠানোর এটা হচ্ছে মূল রুট একটি, ঠিক আছে। চলো, কাকে ভারতের সুইজারল্যান্ড বলবে? কাশ্মীর উপত্যকাকে বলা হয় ভারতের সুইজারল্যান্ড। বুঝতে পেরেছো? এইবার সুইজারল্যান্ডটা ঠিক কোথায় সেটা জানার জন্য তোমাদের পাশে আমি একটি ম্যাপ নিয়ে নিয়েছি। দেখো সুইজারল্যান্ডটা ঠিক কোথায়। তাহলে সুইজারল্যান্ড দেখছি আমরা ইউরোপ মহাদেশের মধ্যে। দেখো এখানে রয়েছে জার্মানি, দেখো এখানে রয়েছে অস্ট্রিয়া, অস্ট্রেলিয়ান হয় অস্ট্রিয়া, এখানে রয়েছে দেখো ইটালি, এখানে দেখো রয়েছে ফ্রান্স, এদের মাঝে দেখো এই যে সুইজারল্যান্ড। বুঝতে পেরেছো? এদের মাঝে হচ্ছে এই সুইজারল্যান্ডটা। হ্যাঁ, এটি মনোমুগ্ধকর একটি প্রাকৃতিক পরিবেশে তোমার কি বলবো, একটি সুন্দরতম দেশ। এখানে অনেক মানুষ ঘুরতে যান, ঠিক আছে। তো আমাদের সুইজারল্যান্ড আমরা বলছি কাকে? কাশ্মীর উপত্যকাকে। চলো, আমাদের কাশ্মীর উপত্যকাও কিন্তু এই সুইজারল্যান্ড থেকে পিছিয়ে নেই, কিন্তু বরঞ্চ বেশ কিছু ক্ষেত্রে আমাদের সুইজারল্যান্ড থেকে এগিয়ে আছে। সেই জন্য আমাদের কাশ্মীরকে বলা হয় পৃথিবীর ভূস্বর্গ। কি বলা হয়? পৃথিবীর ভূস্বর্গ। দেখো, জম্মু ও কাশ্মীরের পীরপাঞ্জল ও হিমালয় পর্বতমালা পরিবেষ্টিত কাশ্মীর উপত্যকাকে তার অসাধারণ এবং অতুলনীয় প্রাকৃতিক রূপের জন্য ভারতের সুইজারল্যান্ড বলা হয়, ঠিক আছে। মোগল সম্রাট জাহাঙ্গীর কাশ্মীরের শালিমারে এসে মুগ্ধ হয়ে বলেছিলেন, পৃথিবীতে যদি কোথাও স্বর্গ থাকে তবে তা এখানেই, এখানেই, এখানেই। বুঝতে পেরেছ? এখানকার যে ডাল লেক
আমি তোমাদেরকে নিচে ছবিতে দেখাচ্ছি তাদের প্রাকৃতিক সৌন্দর্যটা। ডাল লেক, টিউলিপ গার্ডেন, গুলমার্গ, পেহেলগাম। পেহেলগাম বলতে ওই তোমার গত 2 বছর আগে যেখানে আমাদের ওই পাকিস্তানের কিছু টেররিস্ট দলের সদস্যরা এরা কি করেছিল, আমাদের ধর্ম জিজ্ঞেস করে কে হিন্দু কে মুসলিম, সে ধর্ম জিজ্ঞেস করে আমাদের হিন্দু যে পর্যটকরা যারা গিয়েছিলেন পেহেলগামে তাদেরকে গুলি করেছিল, বুঝতে পারছো তো? এবং এটা নিয়ে আমাদের বুঝতে পেরেছো অনেক শোরগোল হয়েছিল, যাই হোক বিষয়টা। আচ্ছা, এরপর দেখো আচ্ছা এই দেখো ছবির মাধ্যমে দেখো, এটা হচ্ছে টিউলিপ গার্ডেন। কত সুন্দর না ছবিটা, দেখেছো? আচ্ছা, এইটা হচ্ছে আমাদের, হ্যাঁ এটা একটা প্রাকৃতিক সৌন্দর্য ছবি এখানে নিয়ে নেওয়া হয়েছে। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের ডাল লেক, দেখেছো? আর এইটা হচ্ছে আমাদের গুলমার্গ, দেখো কি সুন্দর ছবিটা, বুঝতে পেরেছো? এইগুলো এমনিতে আমাদের মন কেড়ে নেয়, বলো। এইবার দেখো পরের প্রশ্ন, পঞ্চনদের দেশ কোন রাজ্যকে বলা হয়? পাঞ্জাবকে, ঠিক আছে? এই পাঞ্জাবকে পঞ্চনদের দেশ বলা হয়। এখানে দেখো একটি একটি দেখো এখানে বোল্ড কালার একটি দেখো নদী আছে। এই নদীটি কি নাম তোমরা জানো? যদি দেখি আমরা, এটা ইন্দাস, সিন্ধু নদী। এর উৎপত্তি দেখো, এর উৎপত্তি হচ্ছে সিন কাবাব নামক গ্লেসিয়ার, ঠিক আছে? এটি পামির মালভূমিতে অবস্থিত। এটা এখান দিয়ে, গল্প নয়, দেখো এটি এখান দিয়ে আমাদের লাদাখ দিয়ে প্রবেশ করেছে। তারপর দেখো আমাদের এখান দিয়ে কি হয়েছে বলতো, পাকিস্তানে ঢুকে গেছে। আর এর বেশ কয়েকটি দেখো উপনদী আছে, যেমন ঝিলাম, চেনাব, বিয়াস, সুতলেজ, রাভি। এর 5টা উপনদী। এই যেহেতু 5টা উপনদী মানে এগুলো কোন নদী ধরে নাও, তাহলে 5টা নদী মানে পঞ্চনদ। সেজন্য আমাদের যেহেতু এদের অবস্থান কোথায়, পাঞ্জাবে, সেজন্য আমাদের পাঞ্জাবকে আমরা কি বলবো, পঞ্চনদের দেশ। আমি কি বলতে পারলাম ব্যাপারটি? চলো, ভারতের নদ নদী অধ্যায় যখন আমি আলোচনা করব তখন এগুলো আরও গুরুত্বপূর্ণভাবে তোমাদের দেখাবো ডিটেলে। পাঞ্জাব শব্দটি এসেছে দুটি ফরাসি শব্দ, পঞ্জ অর্থাৎ 5 এবং আব অর্থাৎ জল বা নদী। প্রাক স্বাধীন ভারতের এই ঐতিহাসিক অঞ্চলটি সিন্ধু নদের 5টি উপনদী, ঝিলাম, চন্দ্রভাগা বা চেনাব, ইরাবতী বা রাভি, বিপাশা বা বিয়াস, শতদ্রু বা সতলেজ এর পলিমাটি দ্বারা গঠিত অববাহিকা। এই 5টি নদীর উর্বর পলিমাটির কারণে পাঞ্জাব ভারতের প্রধান কৃষিভিত্তিক রাজ্য। একে ভারতের শস্য ভাণ্ডারও বলা হয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো ভারতের দীর্ঘতম টানেল, দেখো এখানে রয়েছে আমাদের জহর টানেল। তাহলে খ ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে একটি ছবি তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের জহর টানেল। একটু যদি বড় করে দেখায়, ঠিক আছে? জম্মু ও কাশ্মীরের বানিহাল পাসের মধ্য দিয়ে যাওয়া জহর টানেলটি 1956 সালে চালু করা হয়। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7250 ফুট উচ্চতায় অবস্থিত এবং এর দৈর্ঘ্য প্রায় 2.85 কিলোমিটার। ঐতিহাসিকভাবে শীতকালে যখন ভারী তুষারপাতের কারণে রাস্তা বন্ধ হয়ে যেত, তখন এই টানেলটি জম্মু ও শ্রীনগরের মধ্যে একমাত্র 12 মাসের যোগাযোগের মাধ্যম ছিল, ঠিক আছে? বর্তমানে ভারতের দীর্ঘতম হাইওয়ে টানেল হলো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল বা চেনানি নাসরি টানেল, যার দৈর্ঘ্য 9.28 কিলোমিটার এবং দীর্ঘতম রেল টানেল হলো পীরপাঞ্জল টানেল, ঠিক আছে? তাহলে দেখো তোমাদের আজকে আমি 20টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম প্রথম পার্টে। পরবর্তীতে পার্ট 2তে আমি আবার গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। এইভাবে আমরা বেশ কয়েকটি পার্টে ভারতের জিকে সম্বন্ধে সামগ্রিকভাবে জ্ঞান অর্জন করব, ঠিক আছে? তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি।